রাতুল কেবিনের বাহিরে পায়চারি করছে। এমন সময় ইসি চলে আসে। ও দেখে রাতুল পায়চারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। রাতুল বলল, ম্যাম আপনি কখন এলেন? ইসি বলল, এই মাত্র। আদি কেমন আছে? রাতুল বলল, স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা না বলে কেবিনের ভেতরে চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ইসিকে ভেতরে ঢুকতে দেখে ডক্টর বললেন, আরে ম্যাম আসুন। ইসি বলল, আদি কেমন আছে এখন ডক্টর? ডক্টর বলল, আগের থেকে ভালো। ঘুমের ইনজেকশন পুশ করা আছে, তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সেরে উঠবেন। ইসি বলল, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বলল, দ্যাটস মাই ডিউটি ম্যাম। ইসি মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। ডক্টর বলল, ম্যাম আমি এখন আসি। ইসি বলল, ওকে। ডক্টর বলল, আপনি আছেন এখন এখানে? ইসি বলল, হুম। ডক্টর বলল, ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়। নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হয় কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। ইসি বলল, চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ডক্টর বলল, ওকে ম্যাম। বলে ডক্টর বেরিয়ে যান। ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে। আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে জানি না আমি আর কোনোদিন জানতে পারতাম কিনা যে তুই আমাদের হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি তুই ওঠ। দেখ কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি, অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিট, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব, একসঙ্গে আসামিকে ধরবো। ইসি একাই পাগলের মতো বকতে থাকে এসব। ইসি এখনো আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ইসি বলল, হ্যালো কে বলছেন? অপর পাশের কথা শুনে ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাহিরে এসে রাতুলকে পায় না। তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায়। নার্স মহিলাটি জানায় রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ইসি বলল, ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। নার্স বলল, ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে কারো কল চলে আসায় সে ইসিকে কিছু বলার সময় পায়নি, ফোন কানে নিয়ে ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই, আদি একা শুয়ে আছে বেডে। রাতুলকে যেখানে যেতে বলা হয় রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সেখানে, কিন্তু এখানে কেউ নেই, খালি নিস্তব্ধ জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেট থেকে ফোন বের করে ফোন আসা নাম্বারে ট্রাই করতে থাকে, কিন্তু নাম্বারটি বন্ধ। সে পড়ে যায় মহাচিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। রাতুল বলল, সর্বনাশ। রাতুল ইতোমধ্যে বুঝতে পারে এটা কারো চাল, ওকে হাসপাতাল থেকে বের করার জন্য। রাতুল ফোনটা নিয়ে কাউকে কল করতে যাবে, তার আগেই মাথায় ভারী কিছুর আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ করার জন্য রাতুলকে ফোন দেয়। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়, বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে অগ্নি বলল, কি ব্যাপার স্যার, চিন্তিত মনে হচ্ছে আপনাকে? সুজন বলল, রাতুল ফোন তুলছে না, টেনশন হচ্ছে খুব। নীরব বলল, স্যার ইশিতা জামানকে একটা কল করে দেখুন, কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয়, ও জানায় উনি নাকি গেছেন হাসপাতালে। সুজন বলল, গুড, আমি ট্রাই করে দেখি। সুজন অনেকবার ইসিকে ট্রাই করে কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্তি আর চিন্তার ছাপ ফুটে ওঠে সুজনের মুখে। আয়াস বলল, কি ব্যাপার স্যার? সুজন বলল, ইশিতার ফোনও একই অবস্থা। অগ্নি বলল, মানে? সুজন বলল, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নীরব, অগ্নি তোমরা এদিকটা দেখো, আমরা আসছি। আয়াস বলল, লেটস গো। দুজন বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে আদি এখন একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভেতরে আসতে বলে, সেই লোকটি ভেতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দেয়। এদিকে সুজন আর আয়াস দুজনেই বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ অনেকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে এসে কাউকে দেখতে পায় না কেবিনের বাহিরে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় দুজন। আর ভেতরে যা দেখে তা দেখে দুজনেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শোয়ায়। সুজন ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। সুজনের চিৎকারে ডাক্তার দৌড়ে এসে কেবিনে ঢুকলে আয়াস ডাক্তারের কলার চেপে ধরে। আয়াস বলল, কোথায় থাকেন আপনারা? ডাক্তার বলল, সরি স্যার। সুজন বলল, হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন কি হতে পারত যদি আমরা সময়ে পৌঁছাতে না পারতাম? ডাক্তার বলল, প্লিজ আমাকে একটু দেখতে দিন। বলে ডাক্তার এগিয়ে যায় আর দুজন নার্স এসে ডাক্তারকে সাহায্য করে। আদিকে ঠিক করে শোয়ানোর পর আদি বলল, সুজন শান্ত হ। অনেকটা হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আদি। নিজে নিজে আবার উঠে বসার চেষ্টা করতে থাকে সে। ডাক্তার বলল, প্লিজ স্যার উঠবেন না। ডাক্তারের কথা শুনে আয়াস আবারও রেগে যায় ডাক্তারের উপর। আয়াস বলল, এতটা দায়িত্বহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকায়। সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আয়াস ফোন বের করতে যাবে, তখনই হাত ধরে ফেলেন ডাক্তার সাহেব। ডাক্তার বলল, প্লিজ স্যার এমন কিছু করবেন না। সুজন বলল, করবে না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারতো বুঝতে পারছেন?
ডাক্তার বলল স্যার আমি। সুজন বলল একদম চুপ, আপনার কোনো বাহানা আমি শুনতে চাই না। আদি বলল থাম সুজন, আয়াস শান্ত হও। আয়াস বলল কি বলছেন স্যার? আদি বলল সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। সুজন বলল হতে পারতো। আদি এভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। সুজন বলল কে এসেছিল ভেতরে? আদি বলল চিনতে পারিনি, আমার চোখ মেলতেই দেখতে পাই আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। সুজন বলল ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। সুজন বলল ধস্তাধস্তি মানে কি? এখানে এত সব কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা কিছু টের পাননি? ডাক্তার বলল স্যার এখানে তো একজন নার্স দায়িত্বে ছিলেন। আয়াস বলল কোথায় সে? তারপর পুরো হাসপাতালেও সেই নার্সকে খুঁজে পাওয়া যায় না। আদি বলল বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যে হাসপাতালে বাড়ির লোক পৌঁছে যায়। সবাই বেশ উত্তেজিত। ডাক্তারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। সুজন বলল অবাক হওয়ার কিছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে থাকে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না। আর আদিও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। বাবা কিছু বলতে যাবেন তার আগেই সুজন বলে রাতুল এবং ঈশিতার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুজন কথাটা আয়াসকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আদি বলল কি হয়েছে? সুজন বলল তেমন কিছু না। আদি বলল দেখ মিথ্যে বলিস না। আয়াস বলল স্যার প্লিজ উত্তেজিত হবেন না, আমি বলছি। আয়াস আদিকে সবটা খুলে বলে। আদি বলল কি বলছো কি তোমরা? দুজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না আর তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করছো না? সুজন বলল তুই তো এতদিন সুস্থ ছিলি না। আদি কিছু না বলেই হাতের স্যালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়। বাবা বলল আদি কি করছিস তুই বাবা? আদি বলল প্লিজ আমাকে যেতে হবে। ভাইয়া বলল ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না। এর মধ্যে আদির মা আর নিশি দুজনেই ভেতরে ঢুকে। ওরা আসেনি আগে। মা বলল কি ব্যাপার আদি, কোথায় যাচ্ছিস বাবা? আদি বলল এখন সময় নেই, আমি আসছি। সবাই অবাক হয়ে ওর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুজন আর আয়াস দুজনেই পেছনে দৌড়ে বেরিয়ে যায়। সুজন বলল আদি কোথায় যাবি তুই? আদি বলল ওদের খুঁজতে যাব। আয়াস বলল কোথায় খুঁজবো স্যার? আদি বলল ওদের ফোন ট্র্যাক করতে থাকো। সুজন বলল আমি কন্ট্রোল রুমে ফোন করছি। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোনো খোঁজ পায় না। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুতি নিয়ে নিয়েছেন দেশের বাইরে যাওয়ার। চৌধুরী বলল রাফসান এখন তো চলো, না হলে আর রক্ষে থাকবে না। রাফসান বলল আমি যাব না, ওই আদিবাল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভেতরে ঢুকে আসে। সে বলল স্যার সর্বনাশ। চৌধুরী বলল কি? সে বলল স্যার আদি সুস্থ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে সে কথাটি বলে। রাফসান লোকটির কথা শুনে গিয়ে ওর কলার চেপে ধরে। রাফসান বলল হতে পারে না, আদি কিছুতেই ঠিক হতে পারে না। চৌধুরী বলল রাফসান এখনই আমাদের বের হতে হবে ফার্স্ট। সে বলে স্যার এয়ারপোর্টে ওরা ঘেরাও করে রেখেছে। চৌধুরী বলল হোয়াট? রাফসান বলল ডোন্ট ওয়ারি ড্যাড। চৌধুরী বলল বলছো কি তুমি? রাফসান বলল আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে ওরা। চৌধুরী বলল মানে? রাফসান বলল ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফসানের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকেন। রাফসান বলল ড্যাড লেটস গো। চৌধুরী বলল এয়ারপোর্ট এখন সুরক্ষিত না, কি করে যাব আমরা? রাফসান বলল চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে।